রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি পোশাক কারখানার শ্রমিকদের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে পথচারী, সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছেন। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা? এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব বেরিয়ে আসছে। ভাষায় কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। পরবর্তী সংসদ নির্বাচন ডিসেম্বর মাসে হবে। বিএনপি এভাবেই এগোচ্ছে এবং বিএনপি এটাকে একটা জিদ হিসেবে নিয়েছে, জীবন মরণ সমস্যা হিসেবে নিয়েছে এবং বিএনপি স্পষ্টতই বুঝতে পারছে যে 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যে যদি তারা নির্বাচন আদায় করতে না পারে, এই রাজনীতিতে তারা অ্যাবান্ডেন্ট হয়ে পড়বেন। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল, ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আমরা একটু বিস্তারিত দেখি। শৃঙ্খলা বাহিনীর সাথে একটি পোশাক কারখানার শ্রমিকদের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে পথচারী, সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছেন। 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে 10 জনকে। কর্মী ছাঁটাই ঘিরে এমন সংঘাত, সহিংসতা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় রূপগঞ্জের রবিন টেক্স কারখানার শ্রমিকরা। ছাঁটাই করা 16 শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এমন দাবিতে সকাল 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকা অবরোধ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী সরাতে গেলে ছড়ায় উত্তেজনা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা রক্ত চাই না, মৃত চাই না, মৃত লাশ চাই না, আমরা চাইছি সমাধান। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী, শ্রমিক সহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। শ্রমিকদের যে দাবি রয়েছে, আমি শ্রমিকদেরকে অনুরোধ করব আপনাদের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মাধ্যমে আমরা এটা সমাধান করব। কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে, তারা এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে। আপনারা দেখেছেন আমার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 3 ঘন্টা পর বিকেল 3টার দিকে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পরবর্তী সংসদ নির্বাচন ডিসেম্বর মাসে হবে। বিএনপি এভাবেই এগোচ্ছে এবং বিএনপি এটাকে একটা জিদ হিসেবে নিয়েছে, জীবন মরণ সমস্যা হিসেবে নিয়েছে এবং বিএনপি স্পষ্টতই বুঝতে পারছে যে 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যে যদি তারা নির্বাচন আদায় করতে না পারে, এই রাজনীতিতে তারা অ্যাবান্ডেন্ট হয়ে পড়বেন। 2 নম্বর হলো যে সরকার যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে ছলে বলে কৌশলে যে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন করা শুরু করে দেয় এবং সফল হতে পারে, তাহলে বিএনপির নৈতিক পরাজয় ঘটবে। এবং স্থানীয় সরকার নির্বাচন একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে সরকার ইচ্ছে করলে, চালাকি করলে প্রায় 2 বছর ধরে ধীরে ধীরে এই নির্বাচন তারা চালিয়ে নিতে পারে। ফলে স্থানীয় সংসদ মানে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, এই দুটোর আবহাওয়া এবং পরিবেশ সম্পূর্ণ আলাদা। যদি স্থানীয় সরকার নির্বাচনের উৎসব শুরু হয়ে যায়, দামামা শুরু হয়ে যায়, তাহলে মানুষ আর সংসদ নির্বাচনের কথা
সহজে মুখে আনবে না। 2 নম্বর হলো যে স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র সঙ্গত কারণেই মন্ত্রণালয়ের অধীনস্থ হয়ে পড়বেন। অনেকে টিউনো সাহেবের অধীনস্থ হবেন, মানে ইউনিয়ন নির্বাচনরা। তারপরে অনেকে ডিসি সাহেবের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বেন, অনেকে মন্ত্রণালয়ের সেক্রেটারি সাহেবের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বেন এবং সরকারি কাজকর্ম করার, তার দপ্তর চালানোর জন্য তারা সরকারি বি টিম হিসেবে সবসময় কাজ করবেন। এবং এই যে প্রক্রিয়াটি বা স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সেই তাদেরকে হাত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রক্রিয়া আইয়ুব খান শুরু করেছিলেন, ঠিক সেম কাজটি জিয়াউর রহমান সাহেব করেছেন, একই কর্ম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব করেছেন। তো কাজেই এই জমানাতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি করেন তাহলে তার ভবিষ্যৎ কী হতে পারে, তার উদ্দেশ্য কী হতে পারে, এটা বিএনপি বুঝে এবং তার বোঝার যথেষ্ট ক্ষমতা আছে। এই কারণে একটি জাতীয় সংসদ নির্বাচনকে অনিবার্য করতে এবং এটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করার জন্য বিএনপি রীতিমতো কোমরে গামছা বেঁধে নেমেছে। এই কাজের জন্য তারা দরকার হলে আন্দোলন করবে, রাজপথ কাঁপাবে, হরতাল করবে, যা হয় আন্দোলনের ময়দানে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দরকার হলে তারা পরিবর্তন করবে এবং ইউনূস সরকারের সঙ্গে ধাক্কাধাক্কি করবে এবং ইউনূস সরকারের যারা আপনজন রয়েছে তাদের সঙ্গে মারামারি করবে, কিন্তু ডিসেম্বরের মধ্যে তাদের নির্বাচন করতেই হবে। তো এটা বিএনপির সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ঘনিষ্ঠ রয়েছেন, তারা সবাই জানেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো কারা বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি গত বছর যেটা করেছিল, 2018 সনে যেটা করেছিল, গত বছর নয়, বিগত দিনে। তো সর্বশেষ নির্বাচনে তারা 2 জন, 3 জন, 4 জন করে মনোনয়ন দিয়েছে। এই কারণে মনোনয়ন দিয়েছে যে আওয়ামী লীগ সরকারের যে কুটচাল, সেই কুটচালের মধ্যে পড়ে বিএনপির কোনো প্রার্থী যদি নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলে সেক্ষেত্রে যেন রাতারাতি একটা বিকল্প ডামি প্রার্থী বিএনপির হাতে থাকে বা দাঁড়ানো থাকে। এই জন্য একই সঙ্গে 3 জন 4 জন করে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা সেই বাছাই পর্বে থেকেছে এবং বাছাই পর্ব শেষ হওয়ার পর যেদিন চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হবে ওই দিন বিএনপি যে কোনো একজনকে মনোনয়ন দিয়েছেন। তো সেই যে 2018 সনের রাতের ভোটের নির্বাচনে বিএনপি 300 জন সংসদ সদস্য প্রার্থী ছিলেন বটে, কিন্তু তার বিপরীতে কম করে হলেও 2000 ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এখন সমস্যা হয়ে গেছে যে এই যে 2000 ব্যক্তি, মানে 300 ব্যক্তি নয়, কিন্তু 2000 ব্যক্তি কিন্তু এই বছর সক্রিয় আছে এবং তারা সবাই মনে করছেন যে তারা মনোনয়ন পাওয়ার উপযুক্ত। আর যেহেতু এতকাল লড়াই সংগ্রাম করার পর একটা সুযোগ আসছে বিএনপির জন্য, যে কোনোভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং যে কোনোভাবে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। কাজেই এরকম একটা মোক্ষম সময়ে তারা কোনো অবস্থাতেই একটা রাজনৈতিক সুযোগ তারা হারাতে চান না। তো এর ফলে কি হলো, বিএনপির এমপি প্রার্থী হওয়ার জন্য, মনোনয়ন পাওয়ার জন্য একেবারে আগস্ট মাসের 10 তারিখ থেকেই লন্ডন দৌড়াদৌড়ি, লন্ডনে টেলিফোন, তারপরে বিএনপি অফিসে নিয়মিত হাজিরা, বিএনপির বড় বড় নেতাদের পিছনে চেষ্টা তদবির, সবাইকে রাজি খুশি করানোর জন্য যা হয় সব কিছু করা হচ্ছে। এবং এটা কোন পর্যায়ে যেতে পারে যার সেটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আওয়ামী লীগের সময়টিতে একবার ইউনিয়ন নির্বাচন হলো প্রতীকে। তো বিএনপি যারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তারা তো ধানের শীষ নির্বাচন করবে, আওয়ামী লীগের যারা তারা নৌকায় নির্বাচন করবে। তো ধানের শীষের প্রতীক পাওয়ার জন্য হাজার হাজার চেয়ারম্যান প্রার্থী তারা ঢাকায় এসে অপেক্ষা করতে থাকলো, টাকা নিয়ে, পয়সা নিয়ে। নেতাদের মানে বিএনপির যারা, ওই বিএনপির অফিসের যারা লোকজন ওই সময়টাতে যে মনোনয়ন বাণিজ্য করেছে, ওই মনোনয়ন বাণিজ্যের সঙ্গে আর কোনো মনোনয়ন বাণিজ্য ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। তো সেই চেয়ারম্যান প্রার্থীরা শুধুমাত্র ধানের শীষ প্রতীকটি নেওয়ার জন্য, একটা চিঠি নেওয়ার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, তাদের সব কিছু বিলিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতাদের প্রতি। কিন্তু তারপরে তারা অনেকে মানে টাকা নিয়েছে, নেতারা হয়তো 10 জনের কাছ থেকে মনোনয়ন দেবেন একজন। তো রাতারাতি যদি সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে তো হয় না। এই জন্য সেই 10 জনকে তারা শেষ ক্ষণ পর্যন্ত তারা ঘুরিয়েছে এবং সবার কাছ থেকে তারা টাকা নিয়েছে। কথার কথা, জাস্ট আমি এটাকে অভিযোগ করছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ওই সময়টিতে বিএনপির যারা প্রার্থী তারা এতটা যাকে বলা হয় মানসিকভাবে দন্যতার মধ্যে পড়েছিলেন যে এক প্রার্থী তিনি এসে 15 দিন যাবত ঢাকাতে আছেন, রোজ বিএনপি অফিসে যান, সবাইকে তদবির করেন, সবার কাছে দোয়া চান, সবাই যে যা চায় তাই দেন। তো বিএনপির চেয়ারপারসনের অফিস ঝাড়ু দিতেন এক মহিলা খালা ছিলেন, এখন আছেন কিনা জানি না। তো এক চেয়ারম্যান প্রার্থী সেই খালাকে সালাম করলেন, মানে পা ধরে সালাম করলেন, তাকে কিছু টাকা দিলেন এবং বললেন যে খালা আপনি আমার জন্য একটু দোয়া করেন। এই কারণ হলো সেই হোটেলে থাকেন আর সারা বিকেল ওই লেকের পাড়ে গিয়ে, গুলশান লেকের পাড়ে গিয়ে বসে থাকেন
একটা ভালো সংবাদ আসে কিনা। তো এইরকম এই জমানাতেও মানে বিএনপির যে এমপি প্রার্থী যারা মনোনয়ন লাভের জন্য তারা কিন্তু সর্বোচ্চ যে যেটা পারছে, যে মারামারি করতে পারছে মারামারি করছে, যে চাঁদাবাজি করার দরকার চাঁদাবাজি করছে, যে থানা পুলিশ নিয়ন্ত্রণ করার তা করছে, যে লন্ডন যেতে পারছে সে তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছে, যে বেগম জিয়াকে পাচ্ছে তাকে ম্যানেজ করার চেষ্টা করছে। তারপর তারেক রহমান সাহেব বেগম জিয়ার যে আপনজন যারা আছেন, পরিবারের লোকজন আছেন, তাদেরকে ম্যানেজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিন্তু এরই মধ্যে আবার সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বিএনপি মোটামুটি একটা তালিকা করে ফেলেছে, খসড়া তালিকা করে ফেলেছে এবং এটা বিগত দিনের মতো নয়। আগে যেভাবে একাধিক প্রার্থী ছিল এবার একাধিক প্রার্থী না, এবার সিঙ্গেল প্রার্থী দেওয়া হবে, এরকম সামাজিক মাধ্যমে খবর এসেছে এবং অনেক জায়গায় অনেক প্রার্থীর নামও চলে এসেছে। তো যাদের নাম আসছে তারা তো খুব খুশি, তাদের লোকজন নানা রকম যাকে বলা হয় মিছিল মিটিং করে যাচ্ছে। আবার বিএনপির একজন প্রেসিডেন্ট মেম্বার তিনি বলার চেষ্টা করছে যে বিএনপি এবার চমক দেখাবে, মিস্টার টুকু, ইকবাল মাহমুদ টুকু। তো তিনি বলছেন চমক দেখাবে এবং বিএনপি সৎ, যোগ্য এবং ভালো প্রার্থী খুঁজছে। এখন এই কথাটাকে হেডলাইন বানিয়ে তার পাশে বিএনপির যারা বিভিন্ন নেতা রয়েছেন তাদের কর্মী এবং সমর্থকরা তাদের নেতাদের কে বলছেন যে ইনি যোগ্য, ইনি সৎ, ইনি দুধে ধোয়া তুলসী পাতা, কোনো জীবাণু একে স্পর্শ করেনি, ঘুষ দুর্নীতি একে স্পর্শ করেনি, কাজেই ইনি তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, ইনি মনোনয়ন পাবেন। এই গেল। 2 নম্বর হলো যে এই সামাজিক মাধ্যমে রীতিমতো বিপ্লবের ডাক শুরু হয়েছে এবং প্রত্যেকটা নেতাকর্মী তাদের পছন্দের মানুষকে এমপি বানানোর জন্য, বিএনপির এমপি বানানোর জন্য তারা নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। তো এই অবস্থাতে বিএনপি আসলে কি করছে? বাস্তবতা হলো যে বিএনপি এখনো পর্যন্ত কোনো খসড়া তালিকা তৈরি করেছে এটা আমার এখন পর্যন্ত জানা নেই। কিন্তু মানুষ যেহেতু এই কথাগুলো শুনতে পছন্দ করছে, কাজেই খসড়া তালিকা বানিয়ে যে যার মতো করে প্রচার করছে। 2 নম্বরে যেটি আশঙ্কা সেটি হলো বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু বিএনপি সেই নির্বাচনের প্রস্তুতির চাইতে নির্বাচনের একটা শিডিউল ঘোষণা করার জন্য এবং আন্দোলন এবং লড়াই সংগ্রাম করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি অর্জনের জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। 3 নম্বর হলো যে বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের উপস্থিতি ছাড়া নির্বাচন অনুষ্ঠান করানো, মনোনয়ন ঘোষণা করা, ফলাফল দলের পক্ষে আনা অসম্ভব বিষয়। কিন্তু দেশের যে সার্বিক রাজনীতি সেই রাজনীতি ক্রমশ বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ফলে তারেক রহমান সাহেবের আশা, এমনকি বেগম জিয়ার ফেরত আসাটা অনেকটা অনিশ্চিত। এরকম একটা মবের রাজ্য, এরকম একটা যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করতে পারছে না, ঠিক সেই জায়গাটাতে ওনারা যে আসবেন তার জন্য তো একটা অ্যাসুরেন্স লাগবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা তো জানি যে পাকিস্তান যখন ব্যর্থ রাষ্ট্র হয়ে গেল, বেনজির ভুট্টোকে কী পরিমাণ যাকে বলে জীবন দিয়ে কী পরিমাণ দায় শোধ করতে হয়েছিল এবং একটা অস্থিতিশীল রাষ্ট্র সেটা সামরিক কায়দায় চলুক বেসামরিক কায়দায় চলুক, সেক্ষেত্রে সামরিক কায়দায় চললে জুলফিকার আলী ভুট্টো, জেনারেল জিয়াউল হক তাদের যেভাবে উদাহরণ রয়েছে, আবার একইভাবে বেনজির ভুট্টোর উপর বোমা হামলা সেই উদাহরণ রয়ে গেছে। কাজে আমরা এই মুহূর্তে যেখানে দিনে দুপুরে বাটার শোরুম তছনছ হচ্ছে, দিনে দুপুরে যেখানে KFC, পিৎজা হাট, কোকাকোলার মানে শোরুমগুলো তছনছ হয়ে যাচ্ছে এবং যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, সেখানে রাজনীতিটা এই মুহূর্তে একটা সেকেন্ডারি পার্ট হয়ে গেছে। আর রাজনীতি যদি সেকেন্ডারি পার্ট হয়, বিএনপি সেখানে 4র্থ গ্রেডে চলে গেছে, আবার বিএনপির মনোনয়নটা 5ম গ্রেডে চলে গেছে, নির্বাচনটা 6ষ্ঠ গ্রেডে চলে গেছে। আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মধ্যে যদি নির্বাচনটা 6 নম্বর গ্রেডের মধ্যে থাকে প্রায়োরিটির ভিত্তিতে, তো সেটা যে সময় আছে সেখানে ডিসেম্বরের মধ্যে কীভাবে নির্বাচন হবে আমি এটা বুঝতে পারি না। আর যারা এই প্রার্থী তালিকা প্রকাশ করে যারা নাচানাচি করছেন, নিজেদেরকে প্রার্থী ঘোষণা করে যারা শক্তিমত্তা প্রদর্শন করছেন, এটা তাদের এক ধরনের উত্তেজনা, ব্যক্তিগত আনন্দ, হয়তো তাদের অন্য কোনো কাজ নেই, তারা করছেন। এটি নিয়ে আমি মেনে নিতে পারবেন। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা, এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে স্ত্রী প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব বেরিয়ে আসছে। সেই কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। আপনি কি চাচ্ছেন, সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে সংস্কারটি করবে, যে নির্বাচিত সরকার আসবে সেটা তো এক সংসদে বাতিল করে দেবে, এইরকম একটি অনৈতিক সংস্কারের কি মূল্য আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আন্দোলন করছি
অবাধ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে একটি রাজনৈতিক নির্বাচন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব 15 দলকে ডাকেনি নেই। এটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি অনৈতিক, অবৈধ প্রক্রিয়া। অবশ্যই আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন করেছে এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে। আবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য নিবন্ধিত দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি করতে যাচ্ছে এটি একটি একদলীয় নির্বাচন এবং এটা জাতির জন্য অবশ্যই একটি ধ্বংসের একটি কারণ এবং জাতিকে দ্বিধা বিভক্ত করা এবং একটি গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য একটি মহল পায়তারা করছে। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা? এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে স্ত্রী প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব আছে। সেই কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। সাবেক মাননীয় না, সাবেক মাননীয় না, সাবেক খুনি। দেশের আইন কানুন গোল্লায় গেছে, মবের রাজত্ব চলছে বাংলাদেশে। জুলাই হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েও রক্ষা হলো না সাবেক এই এমপির। তারা রায়গঞ্জের এমপি, উনি জামিনে ছাড়া পেয়েছে, ওরে আমরা সবাই বড় বলে এখানে নিয়ে আসবো, তারপরে বাধা রাখা হবে এবং ওর সাথে কথা হবে। আপনি কি করতে পারবেন না? আপনি কি করতে পারবেন না? আপনি কি করতে পারবেন না? ওদেরকে আমরা নিয়ে আসি, থানায় এসে জমা দিই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা জানি আইন সেই ন্যায় থাকবে, আইন অন্ধবিশ্বাস করবে না। এবং আওয়ামী লীগের দোষর যারা ছিল, স্বৈরাচার সরকারে যারা ভোট চোর সরকার হিসেবে অবৈধ ভোট নিয়ে রাতের ভোট করে যারা এমপি হয়েছিল, সেই এমপিদেরকে সুনির্দিষ্ট শাস্তি দেওয়া হবে। এবং আমাদের সিরাজগঞ্জে তথাকথিত আমাদের যে 15 জন শহীদ ভাই আছে, সেই 15 জন শহীদ ভাইদেরকে যারা কতল করেছে, যারা মেরেছে, তাদের যে বিচার, তাদের যে মামলা, সেই মামলাগুলোতেই একে রাখা হবে। এবং আমরা সুস্পষ্টভাবে সিরাজগঞ্জ জেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ালদেরকে বলতে চাই, এর পরবর্তীতে কেউ যদি জামিন পায়, আমরা সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ সচেতন জন নাগরিক যারা আছে, প্রত্যেকে মিলে কোর্ট চত্বর, ডিসি অফিস এবং এসপি অফিস, আমরা জানি না আমরা কি করব, তবে আমাদের রক্তে এটা সহ্য হবে না। আমাদের শহীদ ভাইদের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। সারা দেশে এমন মবের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের এই মব নিয়ে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করছেন। অনেকদিন পর গতকালকে আবারও মব দেখলো বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জেলায়, অন্তত 10টি জেলায় মবের ঘটনা ঘটেছে এবং একটি ভালো কাজকে রাস্তায় প্রতীকীভাবে উপস্থাপন করতে গিয়ে যে মবের তৈরি করা হলো, যে লুটপাট করা হলো, সেটি নিয়ে গোটা দেশব্যাপী এবং বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যে প্রতিবাদ মিছিল, সমাবেশ হয়েছে, সেটির আড়ালে মূলত যে মব হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, সেগুলোই গণমাধ্যমে সব থেকে বেশি এসেছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। কিন্তু এর পেছনের ঘটনাটা কি, একটু যদি আমরা পেছন ফিরে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে একদিন আগে আসিফ নজরুল, বাংলাদেশ সরকারের উপদেষ্টা এবং প্রভাবশালী উপদেষ্টা, তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্টে একটা ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বয়কট ইসরায়েলি প্রোডাক্ট। সেখানে একটি শিশু ড্রামের তালে তালে কিছু পণ্য তার সামনে আসছে, সে ফেলে দিচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে কোকাকোলা, কেএফসি, নেসলে, ডাব, এরকম নাম বললে আবার মব যারা করে তাদের জন্য আবার সুবিধা হয়ে যাবে যে নতুন নতুন আইটেম পেয়ে যাবে আক্রমণের। সেটা না করাই ভালো। সবগুলোর নাম না বলি, যেগুলো নাম ভুলে বলে ফেলেছি সে পর্যন্তই থাক। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল। ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়। না, আমরা কিছু অভিযোগ দিতে আসছিলাম। কিছু অভিযোগ জানাইতে আসছিলাম, কিছু অভিযোগ দিতে আসছিলাম। না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো
তো জানা যাবে, মিডিয়াতে আসবে। দেখা যাক না এগুলা, বললাম তো কনফিডেন্সিয়াল, আমি যদি বলি তাহলে এটা আবার ওই মানুষগুলো হচ্ছে তাদের জায়গা থেকে সচেতন হয়ে যাবে, তৎপর হয়ে যাবে। না না, দুদকের বিরুদ্ধে আমি ওইভাবে অ্যানালিসিস করিনি। আজকে আমি আসছি দ্বিতীয়বারের মতো, আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ, এখন ফিডব্যাকটা আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়, বাট অভিযোগ রিসিভ করছে প্রপারলি। পরবর্তীতে কি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, দিয়েছেন? আমরা লিখিত দিয়ে আসছি, চেয়ারম্যানের কাছে লিখিত দিয়ে আসছে, মানে দিয়ে আসছে। এখন উনি এখন কেমন চলছে যদি একটু জাস্ট শর্ট করে বলুন। না, আমি ওভাবে মানে আমি জানি না, আমার যেহেতু আমি একজন এখন অভিযোগ দিয়েছি, আমি এটা ফলো আপ করবো, ফিডব্যাক নেব, তারপরে আমি সেটা বুঝতে পারবো। আচ্ছা একটু বলেন। একটা বিষয় হচ্ছে যে ভাই একটা জিনিস কি, মানে এটা তো না, আমি এটা নিয়ে না, আমরা বলছি সামগ্রিকভাবে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ ছিল, বিগত সময় নানা দুর্নীতি হয়েছে, অর্থ পাচারের বেশ বড় অভিযোগ রয়েছে। এখানে তো দুদকের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা, সেই জায়গাতে দুদকের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটাকে আর কেমন দেখছেন সেই প্রত্যাশার জায়গাটা? না, আমরা তো আমাদের জায়গা থেকে এটা সবসময় প্রত্যাশা করি, এই দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার, আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক, এবং এখানে নতুন চেয়ারম্যান সাহেব এসেছেন, ওনার সম্পর্কে আমরা যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল যেগুলো আসলে হাসনাত তার জায়গা থেকে সেই তথ্যগুলো আমরা তাকে দিলাম, কারণ এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে যদি এমন কোনো তথ্য আসে যে তথ্যগুলো আমাদের মানে কিছু মানুষ আবার হচ্ছে তাদের জায়গা থেকে বেশ কিছু যদি কিছু করে আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতি ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা আর চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেব। না না, এটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক না, এটা আরও হচ্ছে মানে ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়, তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, কারণ আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।